পৃথিবী স্থির আর সূর্যসহ সবকিছু তার চারদিকে ঘোরে, একথা বলেছিলেন বিজ্ঞানী টলেমি। কোপার্নিকাস বলেছিলেন আকাশে সূর্যকে কেন্দ্র করে সবকিছু ঘোরে, এমনকি পৃথিবীও। কোপার্নিকাসের এই কথার সমর্থন বাইবেলে নেই, সুতরাং এটি একটি ধর্মবিরুদ্ধ। তাই এই অজুহাতে একথা নিষিদ্ধ করা হলো। কিন্তু কতদিন, সত্যিকে কতদিন চেপে রাখা যায়? একটা সময় এসেছিল যখন এই জ্যোতির্বিজ্ঞানীকে তার নিজের জায়গা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। পৃথিবীবাসী জানতে পেরেছিলেন আসল সত্যি। কিন্তু কে ছিল এই নিকোলাস কোপার্নিকাস? চলুন জেনে নেওয়া যাক। নিকোলাস কোপার্নিকাস জন্মেছিলেন পোল্যান্ডের ভিসলা নদীর তীরবর্তী টরুন নামক বন্দর শহরে, আজ থেকে অনেক বছর আগে 1473 খ্রিস্টাব্দে। যে পরিবারে নিকোলাস পৃথিবীর আলো দেখেন সেটি ছিল একটি বণিক পরিবার। বণিক পরিবারের পুরুষেরা বছরের বেশিরভাগ সময়ই বাইরে বাইরে কাটান। মাথার ওপর কঠিন কর্তব্যের বোঝা চাপানো থাকে তাদের। সেই সঙ্গে থাকে দেশ জয়ের নেশা এবং থাকে অর্থ উপার্জনের তাগিদ। সব মিলিয়ে সে এক দারুণ বাস্তবতার জীবন। বাবার সাথে তাই খুব একটা দেখা হতো না শিশু নিকোলাসের। বাবা বাণিজ্যে চলে যেতেন, যাবার আগে দুহাত ভরিয়ে দিতেন লজেন্স আর টফিতে। বলতেন, নিকোলাস, মন খারাপ করিস না, ফিরে এসে অনেক নতুন নতুন গল্প শোনাবো। ধীরে ধীরে বাবার শরীরটা দূর থেকে দূরে চলে যেত। টমটম গাড়ি চলে যাচ্ছে, ছোট্ট নিকোলাস চোখ বন্ধ করছে। গল্প শোনার লোভনীয় দিবাস্বপ্নে টফি খেতে খেতে ভুলে যাচ্ছে বাবার কথা। ভাবছে কখন বাবা ফিরে আসবেন আর শোনাবেন সেই 7 মাথাওয়ালা দৈত্যটার কথা, যে একটা আস্ত মানুষ গিলে ফেলতে পারে, কিংবা উড়তে উড়তে যে হাঁসের বদলে এক সুন্দরী রাজকন্যাতে পরিণত হয়, সেই সব গল্প। দিন কেটে যেত, বর্ষা, শীত, বসন্ত। বাবা আসছে না কেন? অভিমানী মন ছটপট করত। মায়ের সান্নিধ্যে আসার চেষ্টা করত। বেচারি মা, সংসারের কত কাজ তার, কোত্থেকে সময় দেবেন এই ছোট্ট শিশুটিকে? তারপর একদিন ফুরিয়ে যেত প্রতীক্ষার সেই দীর্ঘ প্রহর। বাবা আসতেন। কত কি জিনিসপত্র এনেছেন তিনি নিকোলাসের জন্য। ছেলেটাকে সত্যিই ভালোবাসতেন বাবা। ভালোবাসতেন তার সরল দুটি চোখের স্বপ্নমাখা চাহনি, ভালোবাসতেন তার অবুঝপনা। কিন্তু সুখ স্বপ্নের সেই ছবিটাও হঠাৎ একদিন আবছা হয়ে গেল। তখন নিকোলাসের বয়স মাত্র 10 বছর। দূর বিদেশেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অনেক দিন বাদে বাবার মৃত্যু সংবাদ পৌঁছেছিল হতভাগ্য এই পরিবারটির কাছে। বাবা নেই। 10 বছরের বালক নিকোলাস ব্যাপারটি ঠিক বুঝতে পারেননি। ফ্যালফ্যাল করে তাকিয়েছিল ক্রন্দনশীলা মায়ের চোখের দিকে। তারপর একটু একটু করে তিনি বুঝতে পেরেছিলেন আজ থেকে তার জগৎটা অনেক পাল্টে গেল। এখন তার কল্পনায় সুদূরতম সরণিতেও ব্যঙ্গমি বসে থাকবে না সেই বিশাল পাকুড় গাছের ডালে। রাতের আধার ঘনিয়ে এলে ব্রহ্মদৈত্য এসে ভয় দেখাবে না। এখন থেকে তিনি সত্যি সত্যি নিঃসঙ্গ হলেন। বাড়ি ছেড়ে নিকোলাসরা চলে এলেন মামার বাড়িতে। মামা ছিলেন বাস্তববাদী। যে কোনো বিশ্বাসের গভীরে প্রকৃত সত্যের সন্ধান করাই ছিল তার স্বভাব। তিনি ছিলেন পোল্যান্ডের এক বিশিষ্ট বিশপ। ধর্মের সঙ্গে মানুষের সাধারণ জীবনবোধকে মিশিয়ে দেওয়ার একটা অদ্ভুত প্রবণতা ছিল তার। সে যুগের নিরিখে এটা কিন্তু একটি ব্যতিক্রমী ঘটনা, বিশেষ করে ধর্মযাজকদের ক্ষেত্রে। ধর্মযাজকেরা স্বভাবতই প্রাচীনপন্থী হয়ে থাকেন। সমাজের বুকে ঘটে যাওয়া যে কোনো বিপ্লবাত্মক ঘটনাকেই তারা নিন্দা করেন। তারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিভা হিসাবে ভাবতেই ভালোবাসে। বোকাশোকা জনসাধারণের ওপর প্রভুত্ব বিস্তার করে। রাজার আশ্রয়ে পায়ের ওপর পা দিয়ে জীবনের দিনগুলো আরামে আয়েসে কাটিয়ে দেয়। মামার সান্নিধ্যে এই জীবনবোধ সেদিনের কিশোর নিকোলাসের মনের মধ্যেও সঞ্চারিত হয়েছিল। বাবার অভাব অনেকটাই পূরণ করেছিলেন তার এই প্রগতিশীল মামা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন
জ্যোতির্বিজ্ঞানকে আঁকড়ে ধরেছিলেন নিকোলাস কোপার্নিকাস, কিন্তু মামার ইচ্ছে ছিল ভাগ্নেটি হবে চিকিৎসা বিজ্ঞানী, আর্ত আতুরদের সেবা করবে। তাই নিজের মনের ইচ্ছে চেপে নিকোলাসকে ভর্তি হতে হলো চিকিৎসা বিজ্ঞানের বিভাগে। মন দিয়ে পড়াশোনা করলেন তিনি, শেষ অবধি উত্তীর্ণ হলেন এবং মামার ইচ্ছেও তিনি অপূর্ণ রাখেনি। ডাক্তারি পাশ করার পর আর্তমানবাত্মার সেবাতেই নিজেকে নিয়োজিত করেছিলেন। এবার তো বিদেশ যেতে হবে উচ্চশিক্ষার জন্য। তখন উচ্চশিক্ষার জগতে ইতালির নামডাকি ছিল খুব বেশি। মামার অনুমতি নিয়ে কোপার্নিকাস এলেন ইতালিতে। ভর্তি হলেন বোলগানা বিশ্ববিদ্যালয়ে। অনেক হয়েছে, এবার আর চিকিৎসা শাস্ত্র নয়, এবার আমি আমার মনের মতো বিষয় গণিত এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ব। এমনটাই ইচ্ছে জাগল সেদিনের তরুণ নিকোলাস কোপার্নিকাসের মনে। তখনকার দিনে জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে গ্রিক মনীষীদের প্রাধান্য ছিল বেশি। আবার অঙ্কের ক্ষেত্রে প্রাচীন ধারাটি সযত্নে বহন করতেন আরব পণ্ডিতেরা। দুইটি বিষয়ের মূল ধারার সাথে পরিচিত হওয়ার জন্য নিকোলাস সযত্নে গ্রিক ও আরবি ভাষা অধ্যয়ন শুরু করলেন। এই জাতীয় আত্মনিবেদন এখন ভাবাই যায় না। এখনকার দিনে আমরা অনুবাদের মাধ্যমে চটজলদি সবকিছু শেখার চেষ্টা করি, কিন্তু নিকোলাস ছিলেন এক অন্য চরিত্রের মানুষ। যা শিখবেন একেবারে গোড়া থেকে, সেখানে কোনো ফাঁকি থাকবে না, এমনই একটা মনোবৃত্তি ছিল তার। বোলগানা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ চলাকালীনই রোম বিশ্ববিদ্যালয়ের আহ্বান পেলেন তিনি। এরপর তিনি পরিচিত হয়েছিলেন এক বিশিষ্ট বিতর্কিত বিজ্ঞানী হিসেবে। তখনকার দিনে জ্যোতির্বিজ্ঞানের মূল ভিত্তি ছিল গ্রিসের দার্শনিক টলেমির একটি ধারণা। মানব সভ্যতার উষালগ্নে তিনি ঘোষণা করেছিলেন যে পৃথিবী হল এই সৌরজগতের কেন্দ্রভূমি। তার চারপাশে সূর্য আছে, আর আছে চন্দ্র, গ্রহ এবং অসংখ্য নক্ষত্র। তারা নিজ নিজ কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। নিকোলাসই প্রথম এই মতবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। তিনি সূর্যকেন্দ্রিক তত্ত্বের আবিষ্কার করলেন। এই তত্ত্বের সার কথা হল সৌরমণ্ডলের সকলেই, এমনকি পৃথিবীও স্থির নয়। তারা সবাই নিজস্ব কক্ষপথে চলমান, সূর্যকে ঘিরেই চলে তাদের পরিক্রমণ। আজ আমরা এই তত্ত্বটিকে নির্ভুল সত্য বলে মেনে নিয়েছি, কিন্তু যখন নিকোলাস এটি প্রথম প্রচার করেছিলেন তখনকার অবস্থা ছিল একেবারে আলাদা। অচিরেই নিকোলাস চিহ্নিত হয়েছিলেন দেশদ্রোহী হিসাবে। তাকে নানাভাবে ভৎসনা করা হয়েছিল। শুধু তাই নয়, শারীরিকভাবেও তাকে নিগৃহীত হতে হয়েছিল। শেষ অবধি অবশ্য নিকোলাসের এই তত্ত্ব পণ্ডিত সমাজ মেনে নিয়েছিলেন, কিন্তু জীবনদশাতে তিনি তার এই মতবাদের স্বীকৃতি দেখে যেতে পারেননি। বিতর্কিত বিজ্ঞানী ছাড়াও তিনি ছিলেন এক বিশিষ্ট প্রবন্ধকার, ছিলেন অনুবাদক। 1543 খ্রিস্টাব্দে এই প্রাণবন্ত জ্ঞানপিপাসু বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাকে শুধুমাত্র আমরা একজন জ্যোতির্বিজ্ঞানী বলবো না, একাধারে তিনি ছিলেন ভাষাবিদ, চিকিৎসক, গণিতজ্ঞ, পুরোহিত, অর্থনীতিবিদ এবং রাজনীতিজ্ঞ। এক মানুষের মধ্যে এতগুলো গুণের সমাহার সত্যি সত্যি আজও আমাদের অবাক করে দেয়। ধন্যবাদ।